গল্প আধার রাতের বোর। লেখিকা ঐশী মণ্ডল দীপান্বিতা। নিজের স্বামীর পাশে নিজের ছোট বোনকে কনে সাজে বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল মায়া। মায়া এখন 9 মাসের প্রেগন্যান্ট। মায়া কখনো ভাবেনি যে তাকে কোনোদিনও নিজের চোখের সামনে এমন একটা দৃশ্য দেখতে হবে। মায়া এবার কিছুটা এলোমেলো পায়ে এগিয়ে গেল দরজার সামনে দাঁড়িয়ে থাকা নিজের ছোট বোন আর স্বামীর দিকে। মায়া তাদের দিকে কিছুটা এগিয়ে গিয়ে নিজের ছোট বোন লতার দিকে তাকিয়ে কিছুটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মায়া, এসব কি লতা? তুই এভাবে তোর দুলাভাইয়ের পাশে বউ সাজে দাঁড়িয়ে আছিস কেন? কিন্তু লতা মায়ের কোনো কথার কোনো প্রত্যুত্তর করছে না, সে শুধু নিজের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। লতা কিছু না বলাই মায়া এবার একটু মৃদু চিৎকার করে বলল, মায়া, কি হলো লতা? তুই চুপ করে আছিস কেন? আমি যেটা বলছি তার উত্তর দে। মায়ের কথাগুলো শেষ না হতেই এবার লতার পাশে দাঁড়িয়ে থাকা আজাদ, মায়ের স্বামীর নাম, এবার মায়ের দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, আজাদ, কেন তুমি বুঝতে পারছো না যে লতা কেন আমার পাশে বউ সাজে দাঁড়িয়ে আছে? আজাদের কথাগুলো শুনে মায়া এবার আজাদের দিকে তাকিয়ে বলল, মায়া মানে? মায়ের কথাগুলো শুনে আজাদ এবার নিজের এক হাত দিয়ে লতার এক হাত ধরে বলল, আজাদ, লতা আমার স্ত্রী, আমি লতাকে বিয়ে করেছি। আজাদের কথাগুলো শুনে যেন মায়ের সমগ্র পৃথিবীটাই যেন কেঁপে উঠল। মায়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে সে কি যা শুনছে আদৌ ঠিক শুনছে নাকি সবটাই ভুল। মায়া আর নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারল না, ছিটকে 2 কদম পিছিয়ে গেল। তারপর এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর মায়া এবার লতার দিকে তাকিয়ে কিছুটা কান্না জড়িত কণ্ঠে বলল, মায়া, লতা, উনি এসব কি বলছেন? তুই বল না রে লতা, যে উনি যা বলছেন সব ভুল বলছেন। কিন্তু লতা কিছু বলছে না, পূর্বের ন্যায় সেই একইভাবে দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। লতা কিছু না বলাই মায়া এবার বাড়ি কাঁপানো চিৎকার দিয়ে বলল, মায়া, কি হলো লতা? তুই চুপ করে আছিস, বল না যে উনি যেটা বলছে সেটা মিথ্যে কথা। মায়ের কথাগুলো শুনে লতা এবারও চুপ করে আছে। মায়া এই কথাগুলো বলতে বলতে এবার ঢপ করে বসে পড়ল ফ্লোরের উপর। তারপর আজাদ আবারও মায়ের দিকে তাকিয়ে বলল, আজাদ, আমি তোমাকে কোনো কথা মিথ্যে কথা বলছি না মায়া, আমি যেটা বলছি সত্যিই বলছি। আমি সত্যিই লতাকে বিয়ে করেছি, আর শুধু তাই নয়, আমরা দুজন দুজনকে ভালোবেসেই বিয়ে করেছি। আজাদের কথাগুলো শুনে লতা এবার নিজের চোখ দুটো বন্ধ করে নিল। অন্যদিকে মায়া ফ্লোরের উপর বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। আজাদ নিজের কথাগুলো শেষ করেই যখন লতার এক হাত ধরে মায়ের পাশ কাটিয়ে লতাকে নিয়ে ভিতরের দিকে যেতে যাবে, তখন লতা মায়ের দিকে তাকিয়ে নিজের মনে মনে বলল, লতা, আমাকে ক্ষমা করে দিস আপু, আমি তোর জীবনটা এভাবে নষ্ট করতে চাইনি, কিন্তু আমি যদি এই বিয়েটা না করতাম তাহলে এই নতারা চিহ্ন রূপসুটা যে তোর আর তোর অনাগত সন্তানের বড় ক্ষতি করে দিত। লতা নিজের এই কথাগুলো মনে মনে বলেই চাপা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ঘড়ির কাঁটায় তখন রাত 10টার কাছাকাছি বাজে। ফুলসজ্জিত বিছানায় কাঠের পুতুল ন্যায় বসে আছে লতা। লতাকে ঘিরে আছে হাজারো ফুলের সুবাস। কিন্তু এই ফুলের সুবাসটাই যেন লতার কাছের বিষাক্ত মনে হচ্ছে। এই ফুলের সুবাসে লতার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। লতা তো চায়নি যে এভাবে তার প্রাণপ্রিয় আপুর জীবনটা নষ্ট করতে। ছোটবেলায় বাবা মাকে হবার যে আপুকে আঁকড়ে ধরে লতা এতদিন বেঁচে ছিল, আজ লতাকে সেই আপুর জীবনের সবচেয়ে বড় খতরা চিহ্ন তীর কারণ হতে হলো। আর এর জন্য একমাত্র দায়ী ওই আজাদ চৌধুরী। লতার ওই মানুষটার কথা মনে পড়তেই ঘৃতারা চিহ্ন নাই যেন পুরো শরীর গুলিয়ে উঠছে। লতা যখন এসব ভাবছিল ঠিক সেই সময় সেই ঘরে প্রবেশ করল আজাদ। আজাদ ঘরে প্রবেশ করেই লতার দিকে তাকিয়ে নিজের ঘাড়টা হালকা কাত করে বলল, আজাদ, হাই সুইসাইড। কথাগুলো বলেই আজাদ এবার নিজের ঠোঁটের কোণে বিশ্রী একটা সতারা চিহ্ন অয়তানি হাসি ফুটিয়ে তুলল। আজাদের কথাগুলো লতার কানে আসতেই লতা এবার অগ্নিদৃষ্টিতে তাকালো আজাদের দিকে। তারপর বিছানা ছেড়ে নেমে আজাদর মুখোমুখি দাঁড়িয়ে আজাদের শেরবানির কলার চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল,
লতা, আপনি এমনটা কেন করলেন? কেন এভাবে আমাকে আমার আপুর জীবনের খতরা চিহ্ন তীরকরণ করলেন? লতার কথাগুলো শুনে আজাদ এবার নিজের শেরবানির কলার থেকে লতার হাত দুটো ছাড়িয়ে নিজের কুঁচকে যাওয়া কলারটা ঠিক করে লতার দিকে তাকিয়ে বলল, আজাদ, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? লতা পাখি, আজ আমাদের বা তারা চিহ্ন সর রাত, আজকের রাতে কি কেউ নিজের বরের উপর রাগে নাকি? আজকের তো। নিজের কথাগুলো শেষ না করেই আজাদ এবার লতার দিকে তাকিয়ে একটা নোংরা হাসি দিল। আজাদের এই কথাগুলো শুনে লতা ঘৃতারা চিহ্ন নোয়াকার নিজের দুহাত দিয়ে কান চেপে ধরল। তারপর আবারও আজাদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, লতা, আপনি যে এতটা নোংরা মনের একজন মানুষ সেটা তো আমার জানা ছিল না। আচ্ছা, আপনি না আমার আপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন? তাহলে আজ তার সাথে এত বড় অন্যায়টা আপনি কিভাবে করলেন? লতার কথাগুলো শুনে আজাদ আবারও বলল, আজাদ, ভালোবাসা? আমি তো তোমার আপুকে কোনো দিনও ভালোবাসানি, যা করেছি সব ভালোবাসার অভিনয় করেছি, বুঝলে তুমি? আজাদের কথাগুলো শুনে লতা আবারও আজাদের দিকে তাকিয়ে বলল, লতা, হ্যাঁ, জানি যে আপনি আমার আপুকে কোনোদিনও ভালোবাসেননি। আপনি আমার আপুকে সত্যিই ভালোবাসলে হয়তো এত বড় অন্যায়টা কিছুতেই করতে পারতেন না। কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন মিস্টার আজাদ চৌধুরী, আপনি আমার আপুর সাথে যে অন্যায়টা করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। আর সেই শাস্তি আমি নিজের হাতে দিব, কথাটা আপনি মাথায় রাখবেন মিস্টার আজাদ চৌধুরী। লতা নিজের কথাগুলো শেষ করেই এবার আজাদকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। লতা যখন যাচ্ছিল তখন আজাদ লতার যাওয়ার দিকে তাকিয়ে বলল, আজাদ, উড়ে নেও লতা পাখি, যত পারো উড়ে নেও, তবে তোমার এই উড়া বেশি দিনের জন্য নয়। কারণ এই আজাদ চৌধুরী খুব তাড়াতাড়ি তোমার দানা দুটোকে ছেটে নিজের খাঁচায় বন্দি করবে। কথাগুলো বলেই আজাদ এবার নিজের এক হাত মুষ্টিবদ্ধ করে ধরল। নিজের ঘরের বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে মায়া। অনবরত কাদার ফলে মায়ের চোখ দুটো যেন লাল বর্ণ ধারণ করেছে। এভাবে আর কিছু সময় কেটে যাওয়ার পর মায়া এবার নিজের চোখের জল মুছে উঠে দাঁড়ালো বসা থেকে। বসা থেকে উঠে দাঁড়িয়ে মায়া এবার ধীর পায়ে এগিয়ে গেল ঘরে থাকা আলমারির দিকে। আলমারির কাছে গিয়ে মায়া এবার আলমারি থেকে নিজের সব জিনিসপত্র গুছিয়ে একটা লাগেজে ভরল। তারপর সেই লাগেজটা হাতে নিয়ে মায়া যখন ঘর থেকে বের হতে যাবে ঠিক সেই সময় মায়ের সামনে এসে দাঁড়ালো লতা। লতাকে দেখে মায়া এবার কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, মায়া, এ কি তুই এখানে? তোর এখানে কি চাই? লতা লতা এবার মায়ের দিকে তাকিয়ে বলল, লতা, তোর সাথে আমার কিছু কথা আছে রে আপু। লতার কথাগুলো শুনে মায়া এবার নিজের ডান হাতের তর্জনীর আঙুলটা উঁচিয়ে বলল, মায়া, তোর সাথে আমার কোনো কথা নেই, এর যা কথা ছিল সেটা আজকের পর থেকে শেষ হয়ে গেছে, তুই সর এখন আমার সামনে থেকে। কথাগুলো বলেই যখন মায়া নিজের লাগেজ হাতে নিয়ে লতাকে পাশ কাটিয়ে বের হতে যাবে ঠিক সেই সময় লতা এবার মায়ের এক হাত ধরে কিছুটা মিনতির স্বরে বলল, লতা, আপু শুন, তুই আমাকে ভুল বুঝুচ্ছি, তুই আমার কথাটা একবার শুন। লতার কথাগুলো শুনে মায়া এবার নিজের হাঁটা থামিয়ে দিয়ে আর চোখে তাকালো লতার দিকে। তারপর এক ঝটকায় লতার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে আবার দাঁতে দাঁত চেপে বলল, মায়া, তোকে আমি আগেও বলেছি, আবারও বলছি, তোর কাছ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। আর তুই কি বললি আমি তোকে ভুল বুঝাচ্ছি? না রে লতা, আমি তোকে কোনো ভুল বুঝাচ্ছি না, বরং এতদিনই আমি তোকে ভুল বুঝতাম, তবে আজ থেকে আমি একদম তোকে ঠিক বুঝাচ্ছি। আচ্ছা লতা, তুই কিভাবে পারলি আমার সংসারটাকে এভাবে ভেঙে দিতে? তোর কি একবারও বিবেকে বাঁধল না যে বোন তোকে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে বড় করেছে, তার জীবনটা এভাবে নষ্ট করতে? বল। মায়ের কথাগুলো শুনে লতা কিছুই বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। লতা কিছুই না বলায় মায়া এবার একটু তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, মায়া, আমি জানি লতা তোর কাছে এর কোনো উত্তর নেই, তাই এসব বলে সময় নষ্ট না করে তুই বরং এখান থেকে যা আর আমাকে যেতে দে এই জাহান্নাম থেকে। কথাগুলো বলেই মায়া যখন আবারও নিজের লাগেজ নিয়ে হাঁটা শুরু করবে ঠিক সেই সময় লতা আবারও মায়াকে আটকিয়ে বলল, লতা, আপু তুই এই শরীরে কোথায় যাবি? লতার কথাগুলো শুনে মায়া এবার লতার দিকে না তাকিয়ে বলল, মায়া,
আমি কোথায় যাই বা না যাই সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই বরং যা, তো তোর বা তারা চিহ্ন সররাত তোর স্বামী হয়তো তোর জন্য অপেক্ষা করছে। কথাগুলো বলেই মায়া আবারও হাঁটা শুরু করলো। মায়া যখন হাঁটছিল তখন লতাও মায়ের পিছনে পিছনে আপু আপু বলতে বলতে ছুটে চলছিল। কিন্তু মায়া লতার কোনো কথাই কানে না নিয়ে নিজের মতো সামনের দিকে এগিয়ে চলছিল। মায়া যখন এবার করিডোর পেরিয়ে সিঁড়িতে এক পা দিতে যাবে ঠিক সেই সময় অসাবধানতার বশে মায়া পা সরে পড়ে গেল সিঁড়ি উপর। মায়াকে পড়ে যেতে দেখে লতা এবার জোরে আপু বলে চিৎকার করে দাঁড়িয়ে পড়ল সেই জায়গায়। অন্যদিকে মায়া সিঁড়ি উপর পড়ে যেতেই নিজের পেট ধরে ব্যথায় চিৎকার করে উঠল। লতা এবার কিছুটা ব্যস্ত পায় মায়ের দিকে এগিয়ে এসে মায়ের পাশে বসে মায়ের মাথাটা নিজের কোলের উপর নিয়ে কিছুটা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, লতা, আপু কি হয়েছে তোর, কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল। কিন্তু মায়া লতার কোনো কথার উত্তর দিতে পারছে না, সে শুধু নিজের পেট ধরে ব্যথায় ছটফট করছে। মায়াকে এভাবে ছটফট করতে দেখে লতা এবার নিজে নিজেই বলল, লতা, না না, আপুকে এভাবে বেশি সময় এখানে রাখাটা ঠিক হবে না, আমাকে এক্ষুনি আপুকে নিয়ে হসপিটালে যেতে হবে। কথাগুলো বলেই লতা এবার মায়াকে ধরে দাঁড় করালো। কিন্তু ব্যথার মাত্রা এতটাই তীব্র যে মায়া ঠিকভাবে দাঁড়াতেই পারছে না। কিন্তু লতা অনেক কষ্ট করে মায়াকে ধরে দাঁড় করালো। তারপর সিঁড়ি থেকে ধীরে ধীরে মায়াকে নামালো লতা। তারপর বাড়ি থেকে বেরিয়ে একটা অটো ধরে মায়াকে নিয়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো লতা। ঘড়ির কাঁটায় তখন মধ্যে রাত, হসপিটালের করিডোরে বসে আছে লতা। 2 ঘন্টা হলো মায়াকে ওটির ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই 2 ঘন্টার ভিতরে ওটির ভিতর থেকে মায়ের কোনো খবরই আসেনি। এত সময় ধরে ওটি চলার কারণে লতার যেন মায়ের জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। লতা আর বসে থাকতে পারল না। লতা এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেল ওটির দিকে। ওটির কাছে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওটির দরজার দিকে। এভাবে আর কিছু সময় অতিবাহিত হওয়ার পর অবশেষে শেষ হলো মায়ের ওটি। ওটি শেষ হতেই ওটির ভিতর থেকে সদ্যজাত একটা শিশুকে কোলে নিয়ে বের হয়ে আসলো একজন নার্স। নার্সকে দেখে লতা এবার কিছুটা ব্যস্ত পায়ে এগিয়ে গেল সেই নার্সটির দিকে। লতা নার্সটির দিকে এগিয়ে যেতেই নার্সটি এবার লতার কোলে সেই শিশুটিকে দিয়ে বলল, মেয়ে হয়েছে। নার্সটির কথাগুলো শুনে লতা এবার নার্সটির দিকে তাকিয়ে কিছুটা ব্যস্ত কণ্ঠে বলল, লতা, আমার আপু কেমন আছে সিস্টার? লতার কথাগুলো শুনে সেই নার্সটি এবার কিছুটা থমথমে গলায় বলল, সরি, আমরা উনাকে বাঁচাতে পারিনি। নার্সটির কথাগুলো লতার কানে আসতেই এক মুহূর্তের জন্য যেন লতার সমগ্র পৃথিবীটাই যেন থমকে দাঁড়ালো। লতা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে সে কি আদৌ ঠিক শুনছে নাকি পুরোটাই তার শোনার ভুল। তার আপু আর বেঁচে নেই। লতা যখন এসবই ভাবছিল ঠিক সেই সময় ওটির ভিতর থেকে কয়েকজন ওরাট বয় মিলে ট্রেসারে করে মায়ের মৃত দেহটা বের করে লতার সামনে এনে রাখল। লতার চোখের সামনে শুয়ে আছে মায়ের নিথর দেহটা। কিন্তু লতার চোখে কোনো জল নেই, সে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের নিথর দেহটার দিকে। এভাবে কিছু সময় তাকিয়ে থাকার লতা এবার চিৎকার করে বলল, লতা, মিস্টার আজাদ চৌধুরী, আজ শুধু আপনার জন্য আমার আপুকে এভাবে চলে যেতে হলো। আমি আপনাকে ছাড়ব না মিস্টার আজাদ চৌধুরী, কিছুতেই ছাড়ব না। কথাগুলো বলেই নিজের দাঁতে দাঁত চেপে ধরল লতা। পরের দিন সকালে ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা বাজে। আজাদ নিজের বাড়ির ড্রয়িং রুমের সোফায় খুব আয়েশ করে বসে আছে। আজাদ যখন বসেছিল ঠিক সেই সময় লতা হন্তদন্ত পায়ে প্রবেশ করল আজাদের বাড়িতে। লতাকে বাড়িতে প্রবেশ করতে আজাদ এবার চায়ের কাপটা টি টেবিলের উপর রেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে লতার দিকে তাকিয়ে বলল, আজাদ, আরে এসো লতা পাখি, এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম যে তুমি ফিরবে, কারণ তোমার তো আর কোনো জায়গা নেই, তাই না? তা শুনলাম যে তোমার আপু নাকি মা তারা চিহ্ন লাগিয়েছে। তবে যাই বলো না কেন, আমি কিন্তু খুব খুশি হয়েছি, কারণ তোমার আর আমার মাঝে আর কোনোই বাধা রইল না। কথাগুলো বলেই আজাদ এবার নিজের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে তুলল।
অন্যদিকে লতা নিজের জায়গায় দাঁড়িয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে আজাদের দিকে। এভাবে আরো কিছু সময় তাকিয়ে থাকার পর লতা এবার আজাদের দিকে আরো কিছুটা এগিয়ে এসে কষিয়ে একটা চতারা চিহ্ন মারল আজাদের চোয়াল বরাবর। লতার হাত থেকে চড় খেয়ে আজাদ এবার নিজের চোয়ালের উপর হাত রেখে অগ্নিদৃষ্টিতে তাকালো লতার দিকে। লতার দিকে তাকিয়ে আজাদ এবার দাঁতে দাঁত চেপে বলল, আজাদ, সাতারা চিহ্ন লি, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? আজাদের কথাগুলো শুনে লতা এবার নিজের ঠোঁটের উপর ডান হাতের তর্জিনুর আঙুলটা রেখে শব্দ করে বলল, লতা, চুপ, আপনি আর একটা কথা বলবেন না মিস্টার আজাদ চৌধুরী। আপনি খারাপ আমি জানতাম, তবে আপনি যে এতটা খারাপ আমার জানা ছিল না। আমার আপু মাতারা চিহ্নরা যাওয়াতে আপনি খুশি হয়েছেন, তবে আপনার খুশি বেশি দিনের জন্য নয় মিস্টার আজাদ চৌধুরী। আমার আপুর মৃত্যুর জন্য একমাত্র আপনি দায়ী, তাই আমি আপনাকে নিজের হাতে শাস্তি দিব, কথাটা আপনি মাথায় রাখবেন। লতার কথাগুলো শুনে আজাদ এবার লতার দিকে কিছুটা সরু চোখে তাকিয়ে বলল, আজাদ, তুমি আমাকে হুমকি দিচ্ছ? আজাদের কথাগুলো শুনে লতা এবার আজাদের দিকে তাকিয়ে বলল, লতা, হুমকি নয়, আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি আপনাকে কিছুতেই ছাড়ব না মিস্টার আজাদ চৌধুরী। আপনার করা প্রতিটি পাপের শাস্তি আমি আপনাকে দিব। লতার কথাগুলো শুনে আজাদ এবার খানিকটা উচ্চস্বরে হেসে উঠল। তারপর হাসতে হাসতে বলল, আজাদ, কিচ্ছু করতে পারবে না তুমি আমার, কারণ তোমার সেই ক্ষমতায় নেই যে এই আজাদ চৌধুরীর বিরুদ্ধে তুমি লড়বে। তাই বলছি, এরকম ফাঁকা আওয়াজ দেওয়া বন্ধ করো। আজাদের কথাগুলো শুনে লতা এবার নিজের ঠোঁটের কোণে একটা একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, লতা, কোনটা ফাঁকা আওয়াজ আর কোনটা বাস্তবতা সেটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। আমি যখন একবার আমি আপনাকে শাস্তি দিব তখন শাস্তি দিবই, শুধু সময়ের অপেক্ষা। লতা নিজের কথাগুলো শেষ করে এবার নিজের কোলে থাকা মায়ের মেয়েটাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে এবার বড় বড় পা ফেলে বেরিয়ে গেল আজাদের বাড়ি থেকে। লতা যখন যাচ্ছিল ঠিক সেই সময় আজাদ লতার যাওয়ার দিকে তাকিয়ে নিজের ঠোঁটের কোণে বাঁকা একটা হাসি ফুটিয়ে বলল, আজাদ, তুমি আমাকে চিনো না লতা পাখি, তুমি আমার ক্ষতি করার আগে আমি তোমাকে এই সমূলে নাশ করে দিব। কথাগুলো বলেই আজাদ এবার ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা আরো বেশি চওড়ায় করল। ঘড়ির কাঁটায় তখন বিকাল 5টা বাজে। প্রকৃতিতে তখন আঁধার নামার প্রস্তুতি চলছে। সূর্য পাটে যাওয়ার জন্য পশ্চিম গগনে হেলে পড়েছে। লতা ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ফুটপাতের ধারে। লতা এখন কোথায় যাবে কিচ্ছু বুঝতে পারছে না, কারণ এই পৃথিবীতে লতার যাওয়ার মতো কোনোই জায়গায় নেই। একমাত্র যাওয়ার জায়গায় ছিল তার আপু, কিন্তু সেও আজ লতাকে ছেড়ে চিরকালের মতো চলে গেছে না ফেরার দেশে। কথাগুলো মনে পড়তেই লতার বুক চিরে যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অনেক সময় ভাবনা চিন্তা করার পর লতা সিদ্ধান্ত নিল যে তার কলেজের এক বান্ধবীর বাড়িতে আপাতত কয়েকদিনের জন্য সে থাকবে, যতদিন না সে নিজের থাকার কোনো ব্যবস্থা করতে পারছে। নিজের ব্যাগ থেকে লতা এবার নিজের মুঠোফোনটা বের করে ফোন করল সাথীর, লতার বান্ধবীর নাম কাছে। ফোন করে সাথীকে আসতে বলল। কিছু সময় বাদে লতার সামনে এসে থামল একটা সাদা রঙের গাড়ি, আর সেই গাড়ি থেকে নামল লতার বান্ধবী সাথী। সাথী গাড়ি থেকে নেমে এবার লতার দিকে কিছুটা এগিয়ে বলল, সাথী, আয় লতা, গাড়িতে উঠো। লতা এবার সাথীর কথা মতো গাড়িতে উঠে বসল। গাড়ির ছিটে বসে বাচ্চাটিকে কোলে রেখে জানলার কাঁচ গলিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে লতা। আর লতার পাশে ড্রাইভিং সিটে বসে সাথী ড্রাইভ করছে। কিছু সময়ের মাঝেই সাথীর গাড়িটা গিয়ে থামল সাথীদের বাড়ির সামনে। গাড়িটা থামতেই গাড়ির ভিতর থেকে সাথী নামলো আর সাথীর সাথে নামলো লতাও। তারপর সাথী আর লতা যখন বাড়ির ভিতরে প্রবেশ করলো তখন লতাকে দেখে সাথীর মা সাবিনা বেগম এবার লতার দিকে কিছুটা এগিয়ে বলল, সাবিনা বেগম, ও লতা মা, তুমি চলে এসেছো। সাথীর মুখে সবকিছুই শুনেছি, মানুষ যে এতটা খাদারা চিহ্ন রাপ হতে পারে সেটা আমি ভাবতেই পারছি না। সাবিনা বেগমের কথাগুলো শুনে লতা কিছুই বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। সাবিনা বেগম এবার সাথীর দিকে তাকিয়ে বলল, সাবিনা, যা। সাথী লতাকে নিয়ে ঘরে যা। সাথী, যাচ্ছি মা।
কথাগুলো বলেই লতাকে নিয়ে সাথী এবার পা বাড়ালো গেস্টরুমের দিকে। লতাকে গেস্টরুমে নিয়ে গিয়ে সাথী এবার লতার দিকে তাকিয়ে বলল, সাথী, আজ থেকে এটা তোর ঘর লতা। লতা, তোর এই ঘরটা পছন্দ হয়েছে তো? সাথীর কথাগুলো শুনে লতা এবার সাথীর দিকে তাকিয়ে হালকা হেসে বলল, লতা, সাথী, ঘরটা আমার খুব পছন্দ হয়েছে। সাথী, আচ্ছা বেশ, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। কথাগুলো বলেই সাথী এবার বেরিয়ে গেল লতার ঘর থেকে। সাথী যেতেই লতা এবার নিজের কোলে থাকা মায়ের মেয়েটার দিকে তাকিয়ে বলল, লতা, আজ থেকে এটা তোর আর আমার ঘর, বুঝলি? আজ থেকে আমরা এই ঘরে থাকব। এবার শুধু ওই আজাদ চৌধুরীকে শাস্তি দেওয়ার পালা। আজাদ চৌধুরী, কালই আপনার শেষ দিন। কথাগুলো বলেই মায়ের মেয়েকে নিজের বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরল লতা। পরের দিন সকালে আজাদ অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতে যাবে, ঠিক সেই সময় আজাদের সামনে এসে উপস্থিত হলো কয়েকজন পুলিশ। আজাদ পুলিশদের দেখে নিজের কপালে দুটো ভাঁজ ফেলে পুলিশদের দিকে তাকিয়ে বলল, আজাদ, কি ব্যাপার অফিসার, আপনারা এত সকালে আমার বাড়িতে? একজন পুলিশ এবার আজাদের দিকে তাকিয়ে বলল, অফিসার, আমরা আপনাকে গ্রেফতার করতে এসেছি মিস্টার চৌধুরী। অফিসারটির কথাগুলো শুনে আজাদ আবারও নিজের কপালে ভাঁজ দুটো বজায় রেখে বলল, আজাদ, আপনারা আমাকে গ্রেফতার করতে এসেছেন মানে কি অফিসার? কিসের ভিত্তিতে আপনারা আমাকে গ্রেফতার করতে এসেছেন? আজাদের কথাগুলো শুনে অফিসারটি এবার আজাদের দিকে তাকিয়ে আবারও বলল, অফিসার, সেটা না হয় থানায় গিয়ে জানবেন, এখন চলুন আমাদের সাথে। কথাগুলো বলেই আজাদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অফিসার এবার আজাদের হাতে হাত করা পরিয়ে আজাদকে জিপের দিকে নিয়ে যেতে যাবে, ঠিক সেই সময় আজাদের সামনে এসে দাঁড়ালো লতা। লতাকে দেখে আজাদের রাগটা যেন দ্বিগুণ হলো। আজাদ এবার লতার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজাদ, তুমি এখানে কি চাই? তোমার এখানে? লতা এবার আজাদের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, লতা, আমি এখানে কিছু চাইতে আসিনি মিস্টার আজাদ চৌধুরী। আমি তো এসেছি আপনাকে আতারা চিহ্ন স্বামী রূপে কেমন লাগে সেটা দেখতে। লতার কথাগুলো শুনে আজাদ যখন লতার দিকে টেরে যেতে যাবে, ঠিক সেই সময় লতা আজাদকে থামিয়ে দিয়ে বলল, লতা, এখনো এত তেজ আপনি কোথা থেকে পান মিস্টার আজাদ চৌধুরী? এত তেজ এখন দেখাবেন না, একে তো পুলিশ আপনার হাতে হাত করা দিয়ে রেখেছে, এখন এত তেজ দেখানো ভালো না। আপনাকে বলেছিলাম না যে আমি আপনাকে শাস্তি দিব? দেখলেন তো, আমি আপনাকে শাস্তি দিয়েই ছাড়লাম, এবার যান, নিজের জীবনের বাকি দিনগুলো ওই জেলের ভিতরে গিয়ে কাটান। লতার কথাগুলো শুনে আজাদ যখন আবারও লতাকে কিছু বলতে যাবে, ঠিক সেই সময় আজাদের পাশে দাঁড়িয়ে থাকা অফিসারটি আবারও বলল, অফিসার, কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন আমাদের সাথে। কথাগুলো বলেই পুলিশেরা আবারও আজাদকে নিয়ে জিপের দিকে যেতে লাগলো। অন্যদিকে লতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আজাদের যাওয়ার দিকে। ঘড়ির কাঁটায় তখন বিকাল 5টা বাজে। সূর্য পাটে যাওয়ার জন্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। সূর্যের সেই লালচে আভা সমগ্র প্রকৃতিতে জুড়েই বিদ্যমান। লতা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের কবরটার দিকে। এভাবে আর কিছু সময় তাকিয়ে থাকার পর লতা এবার একটা ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়ে বলল, লতা, আপু, আজ তুই চলে যাওয়ার একদিন পূর্ণ হলো, কিন্তু আপু তুই জানিস এই একটা দিন যেন আমার গোটা একটা শতাব্দীর মতো লাগছে। মনে হচ্ছে তুই আমাকে বহুযুগ আগেই ছেড়ে গিয়েছিস। তুই ফিরে আয় না আমার কাছে, তোর ছুটকি যে তোকে ছাড়া থাকতে পারছে না, প্লিজ ফিরে আয় আমার কাছে। কথাগুলো বলতে গিয়ে লতার দুটো চোখ যেন নোনাজলে সিক্ত হলো। এভাবে আর কিছু সময় অতিবাহিত করার পর লতা এবার রওনা বাড়ির উদ্দেশ্য। ঘড়ির কাঁটায় তখন রাত 7টা। লতা সবেমাত্র বাড়ি ফিরেছে। লতাকে বাড়িতে ফিরতে দেখে সাথী এবার কিছুটা ব্যস্ত পায়ে এগিয়ে এলো লতার দিকে। তারপর লতার দিকে তাকিয়ে সাথী এবার বলল, সাথী, তুই সারাদিন কোথায় ছিলিস রে লতা? সাথীর কথাগুলো শুনে লতা এবার সাথীর দিকে তাকিয়ে সাথীকে সবকিছুই খুলে বলল। লতার মুখে সবকিছু শুনে সাথী এবার হালকা হেসে বলল, সাথী, বাহ লতা, এটা তো সত্যিই খুব দারুণ খবর রে।
সাথীর কথাগুলো শুনে লতা এবার বলল, লতা, এটা তোর হয়তো দারুণ খবর হতে পারে, কিন্তু আমার কাছে নয় রে সাথী। আজাদ চৌধুরীকে শুধু পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু আজাদ চৌধুরী কেসটা এখনো কোর্টে উঠেনি। তাই উনার কেসটা যতদিন না কোর্টে উঠছে, আর কোর্টে উঠার পর আদালত তাকে যথাযথ শাস্তি না দিচ্ছে, ততদিন এটা আমার জন্য ভালো খবর নয়। লতার কথাগুলো শুনে সাথী এবার বলল, সাথী, বুঝলাম। আচ্ছা, আজাদ চৌধুরীর কেসটা কবে কোর্টে উঠবে রে লতা? লতা, কাল। সাথী, তুই নিশ্চয়ই যাবি? লতা এবার সাথীর দিকে তাকিয়ে বলল, লতা, যাব তো বটেই। আজাদ চৌধুরী শাস্তি পাচ্ছে সেটা আমি নিজের চোখে দেখতে চাই। তাহলে আমি মনে করব যে আমি আমার আপুর হয়ে প্রতিশোধ নিতে পেরেছি। লতার কথাগুলো শুনে সাথী আবারও বলল, সাথী, আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক, তুই যা গিয়ে এবার ফ্রেশ হয়ে নে। আর ওইদিকে মিহি, মায়ার মেয়ে, ও তোকে না দেখতে পেয়ে খুব কান্নাকাটি করছে রে লতা। লতা, ঠিক আছে, আমি যাচ্ছি। কথাগুলো বলেই লতা এবার ব্যস্ত পায়ে এগিয়ে গেল নিজের ঘরের দিকে। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা বাজে। লতা আর সাথী কোর্ট চত্বরে দাঁড়িয়ে আছে। লতা আর সাথী যখন দাঁড়িয়ে ছিল ঠিক সেই সময় ওদের সামনে এসে থামলো একটা কালো রঙের জিপ। আর সেই জিপ থেকে আজাদকে নিয়ে নামলো কয়েকজন পুলিশ। তারপর পুলিশেরা যখন আজাদকে নিয়ে লতার সামনে দিয়ে যেতে যাবে, ঠিক সেই সময় আজাদ হাঁটা থামিয়ে দাঁড়িয়ে অগ্নিদৃষ্টিতে তাকালো লতার দিকে। তাদের আজাদের পাশে দাঁড়িয়ে থাকা একজন পুলিশ বলে উঠল, কি হলো, আপনি এভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন বলছি। কথাগুলো বলেই পুলিশেরা এবার আজাদকে নিয়ে কোর্টের ভিতরে চলে গেল। তারপর লতা আর সাথীও কোর্টের ভিতরের দিকে পা বাড়ালো। কিছু সময় বাদেই কোর্টে এসে উপস্থিত হলো জজ সাহেব। তারপর শুরু হলো কোর্টের কার্যক্রম। তারপর জজ সাহেব আজাদের সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জজ সাহেব এবার সবার উদ্দেশ্যে বলে উঠল, জজ সাহেব, আজাদ চৌধুরীর সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত নিল যে আজাদ চৌধুরীকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিল। জজ সাহেবের এই রায় শুনে লতার ঠোঁটের কোণে একটা তৃপ্তিময় হাসি ফুটে উঠল। জজ সাহেব নিজের রায় ঘোষণা করে ওইখানে কোর্টের কার্যক্রম ওখানে স্থগিত করল। তারপর যখন পুলিশেরা আজাদকে নিয়ে কাঠগড়া থেকে নেমে কোর্ট থেকে বের হতে যাবে, ঠিক সেই সময় লতা আজাদের সামনে দাঁড়িয়ে আজাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, লতা, আপনার হাজত জীবন যেন সুখের হয়, আল্লাহর কাছে এই প্রার্থনা করি। লতার কথাগুলো শুনে আজাদ কিছু বলল না। তারপর পুলিশেরা আজাদকে নিয়ে চলে গেল কোর্ট থেকে। আজাদকে পুলিশরা নিয়ে যেতে সাথী এবার লতার দিকে তাকিয়ে বলল, সাথী, লতা, এবার চল বাড়ি যাওয়া যাক। সাথীর কথাগুলো শুনে লতাও এবার সাথীর দিকে তাকিয়ে বলল, লতা, চল। তারপর সাথী লতা মিলে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় তখন রাত 9টা বাজে। লতা মিহিকে কোলে নিয়ে বিছানার উপর বসে আছে। আজ লতার মনটা বেশ ফুরফুরে, তার কারণ অবশেষে লতা তার আপুর মৃত্যুর যে দায়ী সে মানুষটাকে শাস্তি দিতে পেরেছে। লতা এবার মিহিকে নিজের বুকের মাঝে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। তারপর পার হয়ে গেল গোটা একটা রাত। পরের দিন সকালে লতা সেই একইভাবে মিহিকে কোলের উপর নিয়ে ঘুমিয়ে আছে। লতা যখন ঘুমিয়েছিল তখন হন্তদন্ত পায়ে লতার ঘরে প্রবেশ করল সাথী। সাথী লতা ঘরে প্রবেশ করেই লতাকে ডাকল। সাথীর ডাক শুনে লতা এবার চোখ খুলে তাকালো লতার দিকে। সাথীর দিকে তাকিয়ে লতা এবার বলল, লতা, কি হয়েছে সাথী, তুই এভাবে চিৎকার করছিস কেন? সাথী এবার লতার দিকে একটা খাম বাড়িয়ে দিয়ে বলল, সাথী, এটা পড়, তাহলে বুঝতে পারবি। লতার এবার মিহিকে কোল থেকে নামিয়ে বিছানার উপর শুইয়ে দিল। তারপর লতা যখন সেই খামটা সাথীর হাত থেকে নিয়ে সেই খামটা খুলে যখন নিজের চোখের সামনে মেলে ধরল, তখন দেখতে পেল এটা তার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। লতা এবার সেই কাগজটার দিকে নিজের দৃষ্টি রেখেই সাথীকে উদ্দেশ্য করে বলে উঠল, লতা, এটা তো
লতার কথাগুলো শেষ হওয়ার আগেই সাথী এবার লতার দিকে তাকিয়ে বলল, সাথী, হ্যাঁ রে লতা, তুই যে সেই দিন রাতে অনলাইনে চাকরির জন্য আবেদন করেছিলি সেইখান থেকে চিঠি পাঠিয়েছে, তুই চাকরিটা পেয়ে গেছিস। সাথীর কথাগুলো শুনে লতারও মুখের যেন হাসি ফুটল। এভাবে কাটছে লতার দিনগুলো। মিহি অফিস সবকিছু নিয়ে লতা এখন যেন খুব ভালো আছে। দেখতে দেখতে এভাবে পার হয়ে গেল 25টা বছর। 25 বছর পর মিহি এখন 24 বছরের যুবতী, নিজের পড়াশোনা শেষ করে এখন মিহি একটা ভালো পোস্টে চাকরি করে। এত সময় ধরে মিহি লতার কবরের সামনে দাঁড়িয়ে লতা লেখা ডায়েরিটা পড়ছিল। লতা আজ 1 বছর হলো মা তারা চিহ্নরা গিয়েছে। লতা মা তারা চিহ্নরা যাওয়ার আগে মিহিকে বলে গিয়েছিল তার প্রথম তারা চিহ্ন বার্ষিকীতে মিহি যেন তার লেখা এই ডায়েরিটা পড়ে, তাহলে সে তার ছোটবেলা সম্পর্কে সবকিছুই জানতে পারবে। মিহি এবার ডায়েরিটা নিজের বুকের মাঝে আঁকড়ে ধরে বলল, মিহি, মনি, তুমি আমাকে এতটা ভালোবাসতে, আমার জন্য জীবনে এত ত্যাগ করেছ। কথাগুলো বলেই মিহি এবার ডুকরে কেঁদে উঠল। মিহি যখন কাঁদছিল ঠিক সেই সময় লতা যেন সামনে থেকে বলে উঠল, লতা, তুই একদমই কাঁদবি না মিহি মা, কারণ তোর চোখের জল যে আমার সহ্য হয় না, তুই যে আমার আধা রাতের ভোর, তাই তুই শুধু হাসবি। লতার কথাগুলো মিহির কানে আসতেই মিহি এবার চোখ তুলে তাকালো সামনের দিকে। কিন্তু মিহি যখন সামনের দিকে তাকালো তখন দেখতে পেল লতা তার সামনে নেই। তারপর মিহি বুঝতে পারল যে লতাকে সে কল্পনা করেছে। মিহি এবার লতার কবরের দিকে তাকিয়ে বলল, মিহি, তুমি ঠিক বলেছ মনি, আমি আর কাঁদব না, আমি শুধু হাসব। এই দেখো মনি, আমি হাসছি। কথাগুলো বলেই মিহি এবার নিজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। সমাপ্ত।